আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই অ্যানাদার ভিডিও। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো স্ক্রিনে লেখা দেখেই বুঝতেই পারছেন, স্বপ্নপুরী ঘুরতে যাই, কাউনা টু স্বপ্নপুরী। তো সবাই বুঝতে পারছেন। তো আমি হঠাৎ করে আসলে মনটা ভালো লাগতেছে না, এই জন্য অনেকদিন থেকে যাওয়া হয় না, কোথাও ঘোরাও হয় না। তো ভাবলাম যে একটা লং জার্নি করার জন্য আসলে স্বপ্নপুরীটা বেছে নেই। যে স্বপ্নপুরীটা আসলে অনেক দিন থেকে যাওয়া হয় না, দীর্ঘ 10-9 বছর আসলে আগে গেছিলাম, এরপর আর যাওয়া হয় নাই। এই জন্য আসলে স্বপ্নপুরী যাওয়ার জন্য চিন্তা ভাবনা করলাম। তো যাই হোক, সেই কাজ সেই চিন্তা সেইভাবেই আসলে স্বপ্নপুরী যাওয়ার জন্য নিয়ত করলাম। তো আলহামদুলিল্লাহ, তো দেখতেই পারতেছেন আমি কিন্তু বাইক রাইড করে চলে যাচ্ছি স্বপ্নপুরীতে। তো যারা স্বপ্নপুরীর রাস্তা চেনেন না, তাদের জন্য ভিডিওটা ভালো হবে ইনশাআল্লাহ, আশা করি। তো আমি কাউনিয়া থেকে স্বপ্নপুরী যাচ্ছি, সেইটা একে ডিটেলস আপনাদেরকে আমি বলবো এই ভিডিওর মাধ্যমে। যারা রাইড করে যাবেন বা গুগল ম্যাপে যাবেন, যেটাই যাবেন না কেন, তবে আমার ভিডিও দেখে গেলে আপনারা সহজেই স্বপ্নপুরী রাস্তা চিনতে পারবেন। তো আমি এখন আছি রাস্তায় আমাদের রংপুর জেলার মধ্যে। তো সামনে দেখতে পাচ্ছেন গাড়ি নাই, রাস্তা ফাঁকা ছিল সকাল সকাল যেহেতু। আর খুব ইচ্ছা ছিল যে সকাল সকাল যাব, কিন্তু সকালে আজকে অনেক শীত পড়ছিল, এই কারণে আসলে সকালে যাইতে পারিনি, বাইর হই নাই। সবাই বলছে এত শীতে যাবা কীভাবে। তো আমি চিন্তা ভাবনা করলাম যে তাহলে শীত যদি কমে তাহলে যাবো, না হলে যাবো না। তো 11টার দিকে দেখি শীত কমে গেছে এবং রোদ উঠছে। তারপর চিন্তা ভাবনা করলাম এখন যাওয়া যায়। তো আমি মনে করছি যে হয়তো এখন গেলে কটার সময় আসবো, অনেক চিন্তা ছিল মাথায়, যেহেতু দূরের রাস্তা, দিনকাল ভালো না বর্তমান, আপনারা জানেন সবাই। তো সবাই আসলে বলছো যে এখন গেলে কখন আসবা। তো আমি বলে দেখি সমস্যা নেই, যেহেতু গাড়িতে যাচ্ছি না, তো বাইকে যাব, সময় লাগবে না। তো আমিও আল্লাহর নাম করে বাইর হইলাম। তো দেখতে দেখতে কিন্তু আমি সাতমাথার কাছে চলে এসেছি, আপনারা দেখতে পারতেছেন। আপনারা দেখেন আমাদের রংপুর শহরে কি সুন্দর রাস্তার দুই পাশে, কত সুন্দর মনোরম মানে পরিবেশ, মাশাআল্লাহ অনেক সুন্দর। আর রাস্তার সাইড দিয়ে ধুলা থাকবে, এটাও স্বাভাবিক। তো যেহেতু এখন শীতকাল, ধুলা একটু কম। গরমকাল আসলে তো শীত, তোমার ধুলা দিয়ে এই যে সাতমাথা আমি চলে এসেছি কথা বলতে বলতেই, আপনারা দেখতেই পারলেন এইখানে বাস একটা ঘোরাচ্ছে, তা আমি একটু দাঁড়াইলাম। তো এই আর কি, স্বপ্নপুরীতে দেখি আছেটা কি সেটাই দেখার চিন্তা ভাবনা আছে আজকে। তো অনেক আগে গেছিলাম, যেহেতু 10 বছর আগে গেছিলাম। তো সেখান থেকে আসলে এখন যাওয়াটা কীরকম এক্সপিরিয়েন্স হয় সেটা আপনাদের মাঝে শেয়ার করব। আশা করি ভিডিওটা সবাই দেখবেন, স্কিপ করবেন না। তো এখানে গাড়ির জাম থেকে বুঝলাম হয়তো যে কোনো একটা দুর্ঘটনা হয়েছে, তো এই জন্য গাড়িগুলো লাইনে দাঁড়াইছে, কিন্তু না, এখানে ছাত্রছাত্রীদের কিসে জানি আন্দোলন করতেছে, কি জানি নিয়ে, এই জন্য তারা ব্যারিকেড দিচ্ছে। তো ছোটো ভাইরা বলতেছে ভাই যাওয়া যাবে না, আপনি সাইড করেন। তো আমি তাদের কথা শুনে গাড়ি সাইড করলাম, বামে নিয়ে গেলাম গাড়ির, নিয়ে ফাঁক দেখলাম এখানে ঢুকাই দিলাম, ঢুকে গাড়ির রাস্তায় সাইড করলাম। তাই আমি চিন্তা করলাম আজকে তো আর স্বপ্নপুরী যাওয়া হবে না, এইখান থেকেই মানে ফেরত যাইতে হবে। আলহামদুলিল্লাহ। তো যাই হোক, কিছু মনে করবেন না, হাসি এসছে হাসি দিলাম। তো যাই হোক, যেই কথা সেই কাজ, এখানে ওয়েট করলাম দেখি কতক্ষণে জাম সারে, কতক্ষণে কি হয় না হয় সেটা দেখার বিষয়। আর না হলে তো আবার বাড়ি ফেরত যাইতে হবে। তো দেখলাম না গাড়ি ছেড়ে দিচ্ছে, তা আমিও তাদের পিছনে পিছনে যাচ্ছি। অনেকেই কিন্তু হেঁটে যাচ্ছে অটো থেকে নেমে, কারণ অনেক সময় জাম ধরে এখানে। তো আসলে সামনে কি এটা দেখার বিষয়। অনেক গাড়ি যেহেতু সিরিয়ালে আছে, তা দেখলাম যে স্টুডেন্টরা এখানে কি জানি দাবি করছিল, সেটা নিয়ে আন্দোলন করতেছে। তো দেখতে পাচ্ছেন এটা জমিদার বাড়ির তাজহাট জমিদার বাড়ির রাস্তা, যেটা এই আর কি। এখানে যমুনা টিভির সাংবাদিকরা, এই যে এখানে যমুনা টিভির সাংবাদিকরা আছে, এখানে পুলিশ ট্রাফিকে কাজ করতেছে, সবাইকে বুঝাই টুজাই গাড়িগুলো ছেড়ে দিছে। তো আমিও আলহামদুলিল্লাহ, আমরাও গাড়ির সামনের দিকে যাচ্ছি। তো দেখতে পারতেছেন মাশাল্লাহ অনেক সুন্দর। আর যারা রংপুর থেকে স্বপ্নপুরী যাবেন বা কাউনিয়া থেকে স্বপ্নপুরী যাবেন
বা কুড়িগ্রাম লালমোহনী থেকে যারা যাবেন তারা যদি ভিডিও দেখে থাকেন, যারা রাইড করে যাবেন তারা অবশ্যই আমার ভিডিওটা দেখবেন। আর যারা গুগল ম্যাপে যাবেন যেতেও পারেন, সমস্যা নেই, কারণ আমিও গুগল ম্যাপে চলে গেছি। কারণ 10 বছর আগের রাস্তা আর এখনকার রাস্তা অনেক ডিফারেন্স আছে, সেটাও আপনাদের মধ্যে শেয়ার করব ইনশাআল্লাহ। আগে সামনের দিক যাই, তারপর দেখতে পারবেন রাস্তার কন্ডিশন কীরকম। এবং তবে হ্যাঁ, আজকে রাইড করে খুব শান্তি পেয়েছি, কারণ রাস্তায় গাড়ি কম ছিল। গাড়ি কম থাকার কারণে আসলে রাইড করতে সুবিধা হয় এবং কখনো ব্রেক করা লাগে না এবং নিজের গতিতে গাড়ি চলতে থাকে, সমস্যা নেই। কিন্তু যখন গাড়িতে জাম থাকে, স্লো করা লাগে, ব্রেক ধরা লাগে, তো অনেক সমস্যা হয়। তো যারা রাইড করেন তারা অবশ্যই জানেন। তো আমি কথা বলতে বলতে আসলে আপনার পার্কের মোড় চলে এসেছি। সামনে কিন্তু পার্কের মোড়। এই পার্কের মোড়ে আগে চিনতাম না। আগে যখন রংপুর আসতাম এই নামটা খুব পরিচিত ছিল। আসলে এখন রংপুর আসা হয় কম, যখন কাজ থাকে তখন রংপুর আসি। তাছাড়া আসলে রংপুর আসা হয় না, যেহেতু কৃষিকাজ নিয়ে ব্যস্ত আছি বর্তমান। তো কৃষিকাজ করতে হয়, কৃষিকাজ শেষ করে আবার কৃষিকাজে পড়তে হয়, এটা হলো জীবন। তো এই জীবনের মাঝে আসলে গল্প, সুখ দুঃখ গল্প নিয়ে আসলে একটু ঘুরতে বেড়াই, যদি সময় পাই আপনাদের মাঝে শেয়ার করি ভিডিওগুলা। আপনারা দেখেন, অনেকে ভালো বলেন, অনেকে খারাপ বলেন, অনেকে লাইক কমেন্ট করেন, শেয়ার করেন, এটাই আসলে ভালোবাসা। আপনাদের জন্যই কিন্তু আসলে আমার স্বপ্নপুরী যাওয়া। অনেকে অনেক ধরনের ভিডিও আপলোড করে আপনাদের মাঝে শেয়ার করে দেয়, আমি আসলে কিছু দিতে পারি না, যেহেতু গ্রামে থাকি। গ্রামের ভিডিও আসলে কয়জনে দেখে, এই জন্য আসলে ভাবলাম, চিন্তা ভাবনা করলাম যে একটু কোথাও দূরে থেকে ভিডিও করে নিয়ে আসি, আপনাদের মধ্যে শেয়ার করব। অলরেডি আমার ফেসবুকে যারা স্বপ্নপুরী ভিডিও দেখছেন, আসলে ওগুলো লাস্টের পর্যায়ে যেগুলো ভিডিও করছিলাম ওগুলো আপলোড করছি। আর এখন যেগুলো ভিডিও করছি আমার অ্যাকশন ক্যামেরা দিয়ে, Insta360 ডিগ্রি ক্যামেরা দিয়ে যে ভিডিও করছি, মোটর বাইক রাইডিং। তো সেই ক্যামেরা দিয়ে আসলে শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের আমি ভিডিও শেয়ার করব ইনশাআল্লাহ। এই ভিডিওটা আপনারা সবাই দেখবেন। এটা হচ্ছে মডার্ন, আমরা মডার্ন আছি। মডার্নে কিন্তু সবসময় হিসেবে গাড়ি থাকেই, আপনারা কোথাও গাড়ি না পেলে কিন্তু মডার্নে গাড়ি পাবেন। ঢাকা যারা যাবেন তাহলে কিন্তু মডার্ন আসলেই গাড়ি পাবেন ইনশাআল্লাহ। তো আমি এখন কিন্তু ঢাকা রংপুর টু ঢাকা রোডে রাইড করতেছি, তো দেখতে পারতেছেন। তো কথা বলতে বলতে আসলে কিছু কথা শেয়ার করি আপনাদের মাঝে, তাহলে আপনাদের মাঝেও ভাল লাগবে। তো যখন একটা ছেলে মানুষ পকেটে টাকা না থাকে তখন কিন্তু আসলে মাথা কাজ করে না। তো বেকার আসলে বেকার মানুষকে কেউ পছন্দ করে না, কেউ ভালোবাসে না, ঠিক আছে। তো আমি দীর্ঘ 9 বছর যেহেতু বিদেশ ছিলাম, বিদেশ থেকে আল্লাহর রহমতে আপনাদের দোয়ায়, মা বাবার দোয়ায়, আসলে সবার দোয়ায় যেটুকু করছি, পরিবারের জন্য চেষ্টা করছি। তো তো যেই কথা সেই কাজ, আলহামদুলিল্লাহ 9 বছরে আপনাদের দোয়ায় ভালোবাসায় আমার কষ্ট বিফলে যায়নি, আমি সবগুলাই আমার ইচ্ছা পূরণ করছি আপনাদের দোয়ায়। এই হলো কথা। আর যারা বিদেশ যেতে চান তারা ভেবেচিন্তে বিদেশ যাবেন, কারণ বিদেশে আসলে মা বাপ, ভাই বোন, আত্মীয়স্বজন কেউ থাকে না পাশে। আর সেটা হলো, বিদেশে আপনারা বাংলাদেশে যেভাবে ঘোরেন ফিরেন সেভাবে ঘুরতে পারবেন না, সেটা একটা বন্দিশালার মতো। আপনাকে অন্য মানুষের আন্ডারে থাকতে হবে, যে যখন যেটা হুকুম করবে সেটাই আপনাকে পালন করতে হবে, নাহলে আপনি অনেক সমস্যায় পড়বেন। হয়তো বাংলাদেশে পাঠাই দেবে, টাকা খরচ করে যাবেন, যেহেতু 3, 4, 5, 6 লাখ টাকা খরচ করে যাবেন পরিবারের হাসি খুশির জন্য। যখন আপনি উল্টাপাল্টা কাজ করবেন তখন কিন্তু ওইখানে ধরলে আপনাকে দেশে পাঠাই দিবে। বিদেশের আইন কানুনটা অনেক কঠিন, অনেক কঠিন। আমাদের দেশে কিন্তু দেখেন পুলিশ প্রশাসন রাস্তায় মোড়ে সবসময় পাওয়া যায়, কিন্তু সেখানে কিন্তু পাওয়া যায় না বিদেশের মাটিতে। যেহেতু আমি আরব কান্ট্রিতে ছিলাম, গালফ কান্ট্রিতে,
তো সেখানে কিন্তু এরকম পুলিশ পাবেন না। আপনার রাস্তায় গ্যাঞ্জাম হয়েছে, ট্রাফিক সিগন্যালে এরকম পুলিশ পাবেন না। বিদেশের সিস্টেমটা হলো অন্যরকম। সেটা হচ্ছে আপনার সবগুলো হচ্ছে ডিজিটাল, মানে কম্পিউটার। আপনার রাস্তায় কম্পিউটার ক্যামেরা বসানো আছে। আপনি কত গতিতে গাড়ি চালাচ্ছেন, কত গতিতে না চালাচ্ছেন সেটা আপনার ওরা কম্পিউটার আপনাকে সাথে সাথে আপনাকে জানাই দিবে, এবং আপনার ইমেলে মেসেজ যাবে, বা আপনার ইমেলে যাবে, নাহলে আপনার যে স্পন্সর তার মোবাইলে চলে যাবে। তখন আপনার স্পন্সর কী করবে, তখন আপনাকে ফোন করে বলবে যে হ্যাঁ তুমি অমুক জায়গায় অমুক গাড়ি করছো। আপনার গাড়ির গতি যদি 100 উপরে যায়, 120, কিন্তু আরব কান্ট্রিতে 120 রোড দেখে কিন্তু স্পিড আছে, এত মাপের এত গাড়ি চলতে পারবে এত স্পিডে। তো সেগুলো যদি ফলো আপ না করেন, তাহলে আপনি আসলে সেখানে জরিমানা খাবেন বা অনেক কিছু করবেন। হ্যাঁ, আরেকটা কথা হলো শেয়ার করি আপনাদের মাঝে, আমাদের বাংলাদেশে কিন্তু অনেক দুর্ঘটনা হয়, অ্যাক্সিডেন্ট হয়, বা নিহত হয়, আহত হয়। আল্লাহ মাফ করুক, এই নিহত না হোক, অ্যাক্সিডেন্টও না হোক। সব ড্রাইভিং ভাইদের জন্য বলতেছি, যারা ড্রাইভ করেন, লং ড্রাইভ করেন, এবং ছোটোখাটো যারা ড্রাইভিং করেন, তাদের উদ্দেশ্যে এই কথাটা বলতেছি। আমি যেহেতু বিদেশে ছিলাম, গালফ কান্ট্রিতে 9 বছরের এক্সপিরিয়েন্সগুলো আপনাদের মাঝে শেয়ার করব ভিডিওর মধ্যে। তার সাথে সাথে আমিও আমার স্বপ্নপুরী যাব, এবং সেই রাস্তা আপনাকে দেখাচ্ছি, আপনারা ফলো করবেন। আর গল্পটা আপনাদের মাঝে শেয়ার করাও হবে, আপনারাও কিছু জানতে পারবেন যারা বিদেশ যাচ্ছেন বা বিদেশ যাবেন চিন্তা ভাবনা করছেন। তো প্রথমত আমি আলাপ করব সেটা হলো ড্রাইভিং। যারা ড্রাইভিং ভিসায়, হাউস ভিসায় যাচ্ছেন, তাদের নতুন অবস্থায় বাংলাদেশ থেকে ড্রাইভিং ভিসা আসলে অ্যালাউ করে না, কারণ যেহেতু বাংলাদেশি ড্রাইভিং লাইসেন্সের ভ্যালু নেই, ওই বিদেশে কোনো ভ্যালু নেই, ঠিক আছে। তারপরেও যদি মনে করো আপনার এমপ্লয়ার মনে করেন, যদি ওইখানে অফিসে নিজে যাইয়া আপনার ড্রাইভিং টেস্টটা করায়, যদি আপনি আল্লাহ না করুক আপনি পাস করেন, তাহলে আলহামদুলিল্লাহ। পাস না করলে আর কিছু করার থাকে না, টাকা দিয়ে আপনাকে ভর্তি করাবে স্কুলে, ভর্তি করার পর আপনাকে ওখানে ড্রাইভিং শেখাবে 1 মাস, ঠিক আছে। তো এটাই আর কি, তারপর লাইসেন্স পেলে আপনাকে গাড়ি দিবে। আর যদি আপনার স্পন্সর যদি আপনাকে মনে করেন না আপনার গাড়ি দেওয়া যাবে না, তাহলে আপনাকে অন্য ক্ষেত্রে অন্য কাজে লাগাই দিবে। সেক্ষেত্রে বেতন কম পাবেন, এবং কাজটা খুব জটিল হবে। যে কাজে গেছেন সে কাজ পাবেন না। পরবর্তীতে হয়তো যে পাঠাইছে তাকে গালাগালি করবেন, কিন্তু দোষ তো ওনাদের না, ঠিক আছে। দোষ তো আপনি তো ড্রাইভিং করছেন বাংলাদেশে, ওই দেশে তো আর ড্রাইভিং লাইসেন্স নাই, তাই না? এই জন্য আর কি। তো ড্রাইভিং যারা করবেন বিদেশের মাটিতে, প্রত্যেকটাই রাস্তায় কিন্তু সিসি ক্যামেরা সেট করা আছে। আপনি একটা ভুল করবেন, রং সাইডে চলে যাবেন, এরকম কোনো সুযোগ নাই ওইখানে। আপনি যে রাস্তায় যাবেন সেই রাস্তায় আবার গতি গতি সীমিত থাকাও যাবে না, আবার বেশি করাও যাবে না। রাস্তার মাঝে মাঝে লেখা থাকবে যে গতি, ওই গতি দিতে হবে। একটু 19-20 হবে, আপনার লগে লগে ইমেলে ছবি আর পাঠাবে কোন জায়গায় কী করছেন না করছেন। আরেকটা হলো, যদি বিদেশের মাটিতে আল্লাহ মাফ করুক এরকম দুর্ঘটনা নাও হোক, এটাও দোয়া করি, যে কোনো রকম তো দুর্ঘটনা তো বলে আসে না। তো যখন যে দুর্ঘটনা ঘটেও থাকে, সেই ক্ষেত্রে আপনাদের মাঝে কি হবে, হয় আপনার জরিমানা ধরবে, নাইলে যাবজ্জীবন জেল। এই দুইটা ওই দেশে আইন, কানুন, আরবিতে কানুন বলে। তো আমাদের বাংলাদেশে যেটা আইন বলি আমরা, তো ওই দেশের কানুনটা হচ্ছে এরকম যে যদি আপনার ড্রাইভিং করতে যদি একটা লোক দুর্ঘটনায় নিহত হয়, সেক্ষেত্রে আপনাকে আমাদের বাংলাদেশে তো গাড়ি অ্যাক্সিডেন্ট হলে তো গাড়ি নিয়ে পালায়, দৌড় মরে চলে যায়, ধরার মতো কোনো বুদ্ধি নেই বা ক্যাপাসিটিও নাই, তাই না? কিন্তু বিদেশে তা নাই। যেখানে অ্যাক্সিডেন্ট হবে সেখানেই থাকতে হবে, গাড়ি নিয়ে থাকতে হবে, এবং তোমার ওইখান থেকে পালাবার কোনো সুযোগও নাই, কোনো রকম সুযোগ নাই। আপনি যেখানে অ্যাক্সিডেন্ট করছেন সেখানে আপনাকে মনে করেন দেখবেন যে 5 বা 2 মিনিটের মধ্যে পুলিশ হাজির হয়ে থাকবে, গাড়ি নিয়ে আসবে পুলিশ, গাড়ি নিয়ে আপনাকে ওইখানে ইনকোয়ারি করবে কী সমস্যা, কার দোষ, কে কে অপরাধী, কে অপরাধী না, সেটা ওইখানে ওটা ক্যামেরা করার পর কেস হবে বা জরিমানা হবে, এইটা আর কি।
যদি ভাই ওই দেশে আল্লাহ মাফ করুক যদি একটা মানুষ দুর্ঘটনায় মারা যায়, সেক্ষেত্রে আপনার লাইফটাই শেষ ওইখানে। আপনাকে ওখানে যাবজ্জীবন দিতে যাবজ্জীবন দিবে, নাহলে জরিমানা করবে। সেই জরিমানার টাকা আসলে আমরা দিতে পারবো না বাংলাদেশি ভাইয়েরা, যাদের আছে তারা দিতে পারবে, বাড়ি ঘর বিক্রি করে দিতে হবে, না হলে 10 বছর নাহলে 20 বছর জেল খাটতে হবে, নাহলে যাবজ্জীবন। তো এটাই আর কি, ডাইভিং পেশা যারা থাকবেন। তো আমি কথা বলতে কিন্তু মিঠাপুকুর চলে আসছি। আমি এই মিঠাপুকুর থেকে কিন্তু স্বপ্নপুরী যাওয়া লাগে, এটাই দিনাজপুরের রাস্তা। আমি কিন্তু কখনো যাইনি, এই প্রথম ফার্স্ট আমার এই রাস্তা মানে অভিজ্ঞতা। তো আমি এখান থেকে মানে শুনছি আর কি, গুগলে বা ফেসবুকে ইউটিউবে দেখছি কীভাবে যায় না যায়। এভাবে দেখার পর আমি কিন্তু আন্দাজে মিঠাপুকুর দিয়ে এখানে ইউটার্ন করে আমি কিন্তু এই সামনের দিনাজপুরের রাস্তা এখানে লেখা আছে, এই দিনাজপুরের রাস্তা দিয়ে কিন্তু আমি স্বপ্নপুরী রওনা দেবো। সেক্ষেত্রে বামে ডাইনে দেখে শুনে পার হবেন, রাস্তা ইউটার্ন যখন পার হবেন দেখে শুনে পার হবেন। এইটা হলো দিনাজপুর যাওয়ার রাস্তা এবং স্বপ্নপুরী যাওয়ার রাস্তা। তা যাই হোক, স্বপ্ন বাস্তব হোক সবার, আর সবার জার্নিটা যেন সুন্দর হয়, এটাই দোয়া করি। তো আসলে আমি এখানে দাঁড়াইছি একটি কারণে, দেখতে পাচ্ছেন আমি দাঁড়াই গেছি। আসলে এটুক পর্যন্ত আমি কিন্তু জানি যে মিঠাপুকুর থেকে পেকে দাঁড়ায়, তবে কনফার্ম হলো যে হ্যাঁ এইটাই রাস্তা। আমি গুগলে ম্যাপ চেক করে দেখলাম এইটাই দিয়েই দিনাজপুর এবং স্বপ্নপুরী ফুলবাড়ি যাওয়া যায়। তো এই কথা সেই কাজ, আপনারা ভিডিও দেখতে থাকেন। আমি যে কথায় মানে বলছিলাম আপনাদেরকে, ডাইভিংয়ে তো গেল, ডাইভিং পেশা যারা করবেন আরব দেশে, গালফ দেশে, সেটার এক্সপিরিয়েন্সটা বললাম। আর ওই দেশে কিন্তু অ্যাক্সিডেন্ট একটু দুর্ঘটনা একটু কম হয়, কারণ ওই দেশের গাড়ি আর বাংলাদেশের গাড়ি অনেক তফাৎ আছে। আমাদের এখানে তো বাংলাদেশে তো অটো ভ্যান ট্যান মানে কত কি, ঠিক আছে, ওই দেশে এগুলো নেই। ওই দেশে জাস্ট শুধু মনে করেন ট্রাক, কার আর এই আর কি, আর মোটরসাইকেল যেগুলো আসলে রেস্টুরেন্টে খাবার অনলাইনে ডেলিভারি দেয় সেগুলোই, তাছাড়া অন্য কোনো যানবাহন নাই, রিক্সা ভ্যান এগুলো নাই, অটো টেম্পু সিএনজি এগুলো পাবেন না। তাহলে যারা হাউস ভিসায় যাবেন, যারা হাউস ভিসায় বিদেশে যাবেন, আপনার স্যালারি হবে হাইস্ট নতুন অবস্থায় 1000 টাকা ধরবে। আমি যখন গেছিলাম তখন আমার 500 টাকা বেতন ছিল 2015 সালে। আর এখন যারা নতুন যাবে তারা 1000 টাকা ধরে, কারণ দিন পরিবর্তন হয়েছে, সব ডিজিটাল। তো এই হিসেবে এখন নতুন হিসেবে 1000 টাকা। আর যদি সে ভাষা টাষা এবং সব কিছু কাজ জানে, তার হিসেবে 1200-1300 টাকা বেতন হতে পারে, 1200-1300 রিয়াল হতে পারে। আর ডাইভিং ভিসায় যারা হাউসে কাজ করেন তাদের বেতন, ইন্ডিয়ানদের বেতন বেশি, আর বাংলাদেশি বেতন হাইস্ট হলো 1500 থেকে 2000 রিয়াল হয়। এটাই আর কি আমার জানা মতো। তবে যারা হাউস ভিসায় যাবেন কাজ করার জন্য, তাদের উদ্দেশ্যে কথা বলি। প্রথমত ভাষা জানতে হবে, বুঝতে হবে। আবার যদি না জানাও থাকে, নাও বোঝো, তাহলে ওরা কিন্তু শিখিয়ে দিবে যে এইটা। আরব দেশে একটাই ভালো লাগে, তারা যারা নতুন লোক যায় তাদেরকে অনেকভাবে বোঝায়, ছেলে মেয়ে, মেয়ে না, ছেলেরা এবং তার অভিভাবকরা খুব সুন্দরভাবে বোঝায় যে এইটাই জানো, ওইটা এবার শিখিয়ে দেবে। এবার আস্তে আস্তে 3 মাস যখন থাকবা, অটোমেটিকলি ওই দেশের খাবার পানি এবং ওয়েদার এবং ভাষা সবগুলা তোমার জানাজানি হয়ে যাবে অটোমেটিক, ইনশাআল্লাহ। শুধু 3টা মাস কষ্ট করে থাকতে হবে এবং বুঝতে হবে। কিন্তু হ্যাঁ, 3 মাস যে শিখবা জানবা অটোমেটিক, তার একটা কথা আছে, তুমি যদি শোনো এক কান দিয়ে শোনো এক কান দিয়ে বাইরে দাও, তাহলে বুঝবাও না, জানবাও না, বলতেও পারবো না, শুনতেও পারবো না, ঠিক আছে। কিন্তু এটা মনের মধ্যে রাখতে হবে যে একটা লোক কী বললো, এটা ওটা মনের মধ্যে মেমোরির মধ্যে রাখতে হবে। তো কথা বলতে বলতে কিন্তু অনেক দূর চলে আসে। দিনাজপুরের রাস্তাটা কিন্তু অনেক সুন্দর, মাশাআল্লাহ। আমার আমার মানে দেখা এই প্রথম এই রাস্তাটা অনেক সুন্দর লাগলো, ভালো রাস্তা লাগলো, সুন্দর রাস্তা, মাশাআল্লাহ। আরও 10 বছর আগে যখন গেছিলাম আসলে এরকম রাস্তা ছিল না, আমি যতটুকু মনে হয় এরকম রাস্তা ছিল না। এখন মাশাআল্লাহ অনেক সুন্দর রাস্তা। আর প্রথম ওখানে যারা হাউস বিষয়ে কাজ করবেন তারা কিন্তু অনেক ধরনের কাজ করতে হয়, রাত 2টা 3টা ফজরক্ষণ কাজের শেষ নেই। যখনই ফোন দেবে তখনই উঠতে হবে, দোকানে যাইতে হবে, এইটা করতে হবে সেইটা করতে হবে। শীতকাল আসলে তো বারবার কাঁপানি তুলে ফেলবে, ঠিক আছে। সবসাথে বেশিরভাগ কষ্ট হয় আমাদের যারা প্রবাসী ভাইরা বিদেশ থাকেন শীতকালে।
এই শীতকালে ওদের মানে আরব দেশের লোকদের মানে ঈদ প্রত্যেকটা দিনই মনে হয় ঈদ মনে হয়, কেননা আসলে ওরা খুব ঠান্ডা অনেক পছন্দ করে, কারণ ওই দেশগুলো তো গরম, 2 ঋতুর দেশ যেহেতু, সেখানে আসলে মনে করেন 6 মাস গরম থাকে, 6 মাস ঠান্ডা থাকে। এই 6 মাসে গরম যখন পড়ে তখন ওরা বাইরে হয় না, তখন শুধু গাড়ি নিয়ে বাইরে হয়, অফিস আদালত অফিস কাজে যায়। আর 6 মাস মনে করেন আপনার শীতকালে ওরা কী করে, শীতকালে আপনার মরুভূমিতে অনেক তাঁবুক টানে, ক্যামা বলে, ওই ক্যামাগুলো করে, ওই করার পর ওইখানে মনে খাওয়া দাওয়া পুরো বাড়ি ঘরের মতো সিস্টেম করে ফেলে ওরা। তো এই আর কি। তো এই শীতকালে কিন্তু আমরা যতই জ্যাকেট পরি না কেন, একে এত ঠান্ডা লাগে, পানিতে ধরা যায় না, প্রচুর ঠান্ডা, মনে করেন আপনার 10-8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা মাইনাস নেমে আসে। তো বুঝতেই পারতেছেন, সাধারণ আমাদের বাংলাদেশে 13-14 হলে কী অবস্থা হয়, আর ওখানে 8-9, এমনও কি আরও নিচে মাইনাস হতে পারে। ঠিক আছে, আমার জানা মতো আমি দেখছি একবার কাতারে থাকা অবস্থায় 10-এ আসছিল, 10 - ডিগ্রি সেলসিয়াস মাত্রা আসছিল তাপমাত্রা। হায় রে কাঁপানি আর শীত। আমাদের দেশে যেরকম শীত পড়ে সাদা হয়ে যায়, ওই দেশে ওরকম শীত পড়ে না, মাঝে মাঝে পড়ে আর কি, ওইটা কপালে থাকলে পড়ে, চোখে পড়ে, তাছাড়া পড়ে না কিন্তু। কিন্তু রোদ ওঠে, রোদ উঠবে। আমি কিন্তু আবার দাঁড়িয়ে গেছি, যেহেতু অনেক দূর আসছি, এখনও ম্যাপ দেখতে হবে। ম্যাপ না দেখলে আসলে যাওয়াটা ঠিক না, কারণ যদি একটা ভুল রাস্তা যাই অনেক দূর আবার ঘুরে আসতে হবে। এই জন্য আমি ম্যাপ চেক করতেছি, দেখি কোন জায়গায় কী আছে। হ্যাঁ, রাস্তা ঠিক আছে, দেখতে পাচ্তেছেন, আরও 36 মিনিট লাগবে, এরকম অবস্থা। তো আমি আসলে কি বলবো, আসলে জায়গাগুলো অনেক সুন্দর, আসলে বাড়িঘরের সংখ্যা খুবই কম, এত জমি জমা আবাদ সাবাদ করে তারপর বাংলাদেশের মানুষ না খায় থাকে, এটা খুব দুঃখ লাগে, দেখছেন। কিন্তু আমার মনে হয় এইদিকের দিনাজপুরের মানুষ এদিকে একটু পানির কষ্ট, খুবই কষ্ট, কারণ এখানে জায়গাগুলো দেখি খুব শুকনো এবং নাল মাটির মতো, এবং খুব ইটেল মাটির মতো, ইটেল মাটি এগুলা। তো দেখতে পারতেছেন উঁচু নিচু, আর তার মাঝখান দিয়ে রাস্তা বয়ে গেছে। আমি স্বপ্নপুরি দিনাজপুর যাইতেছি, তো রাস্তাগুলোর দুই পাশে অনেক সবুজ ঘেরা গাছগুলো আসলে এত সুন্দর লাগতেছে, মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে। আর রাস্তাটা আমার খুব পছন্দ হয়েছে, এত সুন্দর রাস্তা, আসলে আমার কি বলবো, বলার ভাষা নেই। এখানে দেখে মানে বলে কি বলবো, মানে এত সুন্দর রাস্তা। কিন্তু রাস্তাগুলো আসলে রাতে জার্নি করা মনে হয় বেটার না, কারণ যেহেতু এগুলা খুব ফাঁকা রাস্তা। দেখতে পাচ্ছেন, আমি এতক্ষণ যে আপনারা ভিডিও দেখছেন, আসলে দেখেন কোনো বাড়িঘর নাই, রাস্তাঘাট আছে কিন্তু বাড়িঘর নাই, শুধু জমি আর জমি, আমাদের জমি। মাশাআল্লাহ, যেখানে বাড়ি সেখানে মনে করো 20-30টা বাড়ি থাকবে, আর তাছাড়া আর বাড়ি নাই, তাও রাস্তার লগে। দেখতেই পারতেছেন অনেক সুন্দর রাস্তা। তারপরেও হ্যাঁ, বিদেশের কথা নিয়ে গল্প করতেছি এবং আপনাদের সাথে সঙ্গে করে নিয়ে আমি আসলে স্বপ্নের বাড়ি যাইতেছি। তো বিদেশে থাকতে আসলে এরকম ঘোরাঘুরি হয়েছে অনেক প্রচুর। আর বিদেশের পার্কে যখন গেছি, আপনি একটা ধুলোকণা খুঁজে পাবেন না, এত পরিষ্কার। আর আমাদের বাংলাদেশের রাস্তার দুই পাশে ধুলাধুলি, মানে কি অবস্থা। তো হোক, যে দেশে এক দেশের ওয়েদার আরেক দেশের ওয়েদার এক না, এই ঋতু আমাদের বাংলাদেশের 6 ঋতু, আর আরব দেশের 2 ঋতু, তাহলে 4 ঋতু আমাদের দেশ বেশি, সেই হিসেবে বুঝতে হবে। তারপর আমরা বাংলাদেশকে অনেক ভালোবাসি, আমার মাতৃভূমিকে অনেক ভালোবাসি। এটাই হলো আমাদের বাংলাদেশ। আই লাভ মাই বাংলাদেশ, আই লাভ মাই কান্ট্রি বাংলাদেশ। থ্যাংক ইউ। তো এখন তো আসলে বিদেশে যাওয়াতে চান, অনেকেই মনোভব করছেন আসলে বিদেশে অনেক টাকা, অনেক পয়সা ওড়ে, ডলার ওড়ে, রিয়াল ওড়ে, আসলে ভুল ধারণা। যে আমার একটা সাজেশন আপনাদের মাঝে দেই, একজন আপনার বাড়ির পাশে একজন হয়তো বিদেশ গেছে, বা আপনি যাইতে পারেন নাই, তার বাড়ি পাকা বাড়ি দেখছেন, উন্নতি করা দেখতে আপনি হয়তো মনে একটু আশাও রাখতে পারে যে আমিও বিদেশ যাব। তাই আসলে এটা ভুল ধারণা। আপনি যে টাকা খরচ করে বিদেশ যাবেন, সেই টাকা খরচ করে আপনি বাংলাদেশে কিছু একটা করেন, তাতে মনে হয়, আমি মনে করি সেটাই আপনি ভালো সাফল্য পাবেন। আর বিদেশে যেয়ে আপনাকে নসিব ভালো হলে হয়তো ভালো কিছু করতে পারবেন, আর নসিব খারাপ হলে কিন্তু আসলে আসলে কিছু করার নেই। আপনি যে তবিলটাও ছিল সেটাও হারাবেন, আর লাইফেও আসলে তুমি কিছু করতে পারবে না, এই আর কি। তো অনেক ভাইয়েরা আছে কিন্তু প্রবাসী, আমার ভিডিওগুলো কিন্তু সবাই দেখেন, দেশ এবং দেশের বাইরে প্রবাসী ভাইয়েরা সবাই দেখেন। আসলে আমি কিন্তু একজন প্রবাসী ভাই হিসেবে আপনাদের মাঝে
এই কথাগুলো বললাম এই কারণে, কারণ আমি 9টা বছর আমার যে ধারণা, যে ধ্যান ধারণা, সেটা আমিও দেখছি আমার সামনে অনেক আমাদের দেশি বিদেশি অন্যান্য দেশের মানুষগুলো আসলে কত কষ্ট করে কাজ করে না খেয়ে আসলে কি করে না করে পরিবারের জন্য টাকা পাঠায়। এবং আসলে কি বলবো, আমরা তো এখানে সবজি দিয়ে ভাত খাই বা গরু মাংস মুরগি দিয়ে ভাত খাই, একদিন না খেলেও তারপরের দিন খাই, তারপর দিন না খেলেও তারপর দিন খাই। কিন্তু বিদেশের মাটিতে আসলে মুরগির মাংস বলেন, গরুর মাংস বলেন, আসলে এই দেশের যেমন 600 টাকা 700 টাকা কেজি গরুর মাংস, ওই দেশে কিন্তু এত টাকা না, কিন্তু ওই টাকা আমাকে 20 টাকা 30 টাকা দিয়ে আসলে বাংলাদেশে অনেক টাকা হয়। অনেক ভাইয়েরা কিন্তু চিন্তা ভাবনা করে যে এই টাকা না খেয়ে আসলে তারা কী করে, আসলে মনে করেন রুটি পাওয়া যায়, যে গমের রুটি, সেটা আরবিতে খুবুজ বলে। সেই খুবুজ কিন্তু 1 টাকা দিয়ে খুবুজ কিন্তু 5 টাকা পাওয়া যায়। আমাদের বাংলাদেশে কিন্তু একটা রুটি আপনি খাইতে যাবেন, টেন্ডুল রুটিগুলা 10 টাকা 5 টাকা, 5 টাকার রুটি আপনার তো একবারেই শেষ হবে। 10 টাকার রুটি তো 2 বার খাওয়া যায়, এক গ্লাস পানি খেলে থাকা যাবে 1 ঘন্টা। কিন্তু ওই দেশের রুটি খুবুজ, যেটা গমের রুটি, আসলে অনেক সুন্দর। প্রিয় প্রধান খাদ্য হলো আরবদের এই খুবুজ। এই খুবুজ দিয়ে কিন্তু ওরা নাস্তা করে। তো আমি প্রথম যখন বিদেশ গেছিলাম আসলে, তখন আমি ভাবলাম যে শালা আমরা গমের রুটি খাই না, আর এরা গমের রুটি ফেলার জন্য কাড়াকাড়ি করে, ঠিক আছে। তো এই আর কি, গমের রুটি খাইয়েই আসলে 9টা বছর করছি। ভাত কন সব কন, কিন্তু আরব আরব দেশের লোকেরা ভাত কম খায়, ওরা বেশিরভাগ সালাদ খায়। আপনার মানে ওদেশের খাবারগুলো আসলে হেলদি, ঠিক আছে। এইটাই খুব ভালো লাগলো, ওরা কখনো ফরমালিন জিনিস খায় না, কোনো খারাপ ধরনের জিনিস ক্রয় করে না। তো ওরা সবসময় মনে করেন ভালো জিনিসই খায়। আর ওই দেশে হালাল এছাড়া আপনি বেহালাল এই জিনিস পাবেন না। প্রত্যেকটা দোকানে পাবেন ভালো ভালো খাবার, এই আর কি। আর যারা ফ্রি ভিসায় কাজ করে তাদের তো আরও অনেক পরিশ্রম, তাদের অনেক মাথায় টেনশন থাকে। এই টেনশনে আসলে ওরা আসলে অনেক, মাসে কোনো দিন কাজ হয় কোনো দিন কাজ হয় না। আমার চোখের সামনেই অনেকেই নতুন যারা গেছে ফ্রি ভিসায় 2-2.5 লাখ টাকা, ঠিক আছে। কাতারে কিন্তু কয়েক কয়েক বছর আগে কিন্তু আসলে যখন করোনার টাইমে কিন্তু আসলে লোক নিছিল, নেওয়ার পরে কিন্তু ফ্রি ভিসাটা একটু রেট কম ছিল, রেট হওয়ার পর বাংলাদেশ থেকে প্রচুর মানুষ ঢুকছিল। তো ঢোকার পর আসলে অনেক দেখি যদি একদিন কাজ করার পর কাজ পায় না, আমার কাছে অনেকেই ফোন দিছিল, আমার সাথে দেখা হলে বাংলাদেশি লোক হিসেবে মনে করে বলতো ভাই আমাকে একটা কাজ দেন, হ্যান দেন, এটা সেটা বলতো। তো আমি চেষ্টা করছি কাজ দেওয়ার জন্য, কিন্তু আসলে আমি ওরকম কখনো কাজ দিতে পারিনি, কারণ আসলে কাজ তো আর সবাই দেবে না। আপনি হুট করে বাইরে থেকে কাজ করে একটা ঘরত কাজ দিবেন বা অন্য জায়গায় কাজ দেবেন, আপনার বিশ্বাস আছে আপনি থাকবেন বা না থাকবেন, এটার তো বিশ্বাস নেই। তো ওই দেশের মানুষ যেটা বলে সেটাই করে, এক কথার মানুষ ওরা। কিন্তু 19-20 করা যাবে না, 19-20 করলে আপনি ওদের মন থেকে চলে যাবেন। আপনি যদি 10 বছরও কাজ করে থাকেন এক বাসায় বা এক কোম্পানি বা একই অফিসে, আপনি যে 19-20 করছেন বা একটু ধরতে পারে, তাহলে আপনার সাথে ওরাই মনে করেন 10 বছরের রিলেশন যেটা ছিল ওইটা আপনাকে একদমই মাটি দিয়ে দিবে। এটাই একটা ভালো লাগলো। যা করি না কেন, তবে হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমি ভালো জায়গায় পড়ছিলাম। আমি যে ওরা যা খাইতো সেটাই আমাকে দিত। ওরা যদি বাইরে যাইতো, ওরা বাইরে থেকে যে খাবার খাইতো আমার জন্য সেই খাবার কিনে নিয়ে আমাকে দিত। তবে একটাই দুঃখ লাগতো, বিদেশে থাকতে কিন্তু 24 ঘন্টার মতো আমি ডিউটি করছি, এমনকি কখনো ঘুমাই নাই, রাত 2-3 দিন মানে ঘুমাই নাই একটানা, ঠিক আছে, এমন অবস্থা ছিল। যাক আলহামদুলিল্লাহ, যার ওসিলায় যার আমি কিন্তু আসলে আজকে এই পর্যন্ত আসতে পারছি আলহামদুলিল্লাহ। আমি কিন্তু কথা বলতে বলতে স্বপ্নপুরীর রাস্তায় ঢুকে গেছি। এইটা হলো স্বপ্নপুরী যাওয়ার রাস্তা। এই রাস্তা দিয়ে কিন্তু যাইতে হবে। আমি এই যে এই ভ্যানওয়ালা ভাই বললাম, ভাই এটা কি স্বপ্নপুরী যায়? কবে হ্যাঁ এই রাস্তায় যাবে, আপনি এই দিক দিয়ে যাইতে পারেন। তা আমিও আর গুগল ম্যাপ চেক করছি, মানে দিয়ে রাখছি, তারপর জিজ্ঞেস করলাম কনফার্ম হওয়ার জন্য। তাই হোক, এটাই গেলাম। তো আমি বললাম যে স্বপ্নপুর তো দেখি অনেক সুন্দর রাস্তা, তাহলে এত ছোট রাস্তা দিয়ে কীভাবে স্বপ্নপুর যায় মানুষ? এটাই চিন্তা করতে করতে আসলে দেখলাম রাস্তা এত ছোট, একটা বাস যদি আর একটা বাস বিপরীত বিপরীত আসে তাহলে কি হবে এখানে? তা এইখান দিয়ে বাস ঢোকে কিন্তু আসে না, এটি হলো সিস্টেম। বা অন্য রাস্তা যদি বাইর হয়ে যায়, এইটা কিন্তু শর্টকাট রাস্তা স্বপ্নপুরী যাওয়ার জন্য। তো আপনারা যারা আসবেন তারা আমার ভিডিও দেখে ফলো করে আসতে পারেন। আর যারা গুগল ম্যাপে আসবেন
তারাও আসতে পারবেন, সমস্যা নেই। কিন্তু গুগল ম্যাপেও আসবেন বা আমার ভিডিও দেখে আসবেন, এই রাস্তা হয়েই আসতে হবে আপনাদের। তাছাড়া কোনো বুদ্ধি নেই। তো দেখলেন সামনে কিন্তু একটা বাস পেয়েই গেছি। কথা বলতে, বলতে কিন্তু সামনে একটা বাস পেয়েই গেছি। তো রাস্তার আবার রাস্তা মাঝে, মাঝে খারাপ আছে আবার ভালোও আছে, কিন্তু ধুলা পাউডার খুবই বেশি। আর এদিকে লক্ষ্য করছি আমি ২ সাইড দিয়ে ডাইনে বামে হলদি গাছের প্রচুর, এখানে হলদি গাছ হয়। কারণ আমি আগেই বলছি, ভিডিওর আগে বলছি যে এই দিনাজপুর বা স্বপ্নপুরীর যে আশেপাশের জায়গাগুলো আছে আসলে খুব মানে ধুলা বালু মানে মাটি। এখানে শুধু মনে করেন আমরা যেমন ধান, আমন ধান, ইরি ধান গাড়ি, কিন্তু এরা সেটা করতে পারে না, কারণ মাটি খুবই শক্ত এবং খুবই মনে করেন ধুলা, আবার এমন অবস্থা এখানে পানি দিয়ে চাষ করতে গেলে ব্যয়বহুল হতে পারে, যেটা আসলে কৃষি যা কাজ করেন যারা তারা সে আসলে পোষায় না। এই জন্য বিভিন্ন খাতে বিভিন্ন রকমের দেখতে পাচ্ছেন আমের ২ সাইডে দেখতে পাচ্ছেন আমের বাগান আছে, আমের গাছ আছে, আলু গাড়ছে কৃষকেরা, সরষা, তারপরে হচ্ছে হলদি, আসলে অনেক ধরনের। কিন্তু আসলে এখানে পানির অভাবে আসলে এই ধানটা মানে কম করে। আমন ধানের সময় মানে আমনটাই করে, আর ইরির সময় মানে ইরি করে না আমার যতটুকু ধারণা। আমি দেখছি প্রত্যেকটা বাড়িতে আসলে কোনো কারেন্টের মোটর ঘর বা এরকম সেচের ঘর নাই। আর খুব জায়গাটা ভালো লাগলো। দেখতেই পারতেছেন গ্রামের ভেতর দিয়ে কিন্তু আমরা স্বপ্নপুরী যাচ্ছি। এত সুন্দর একটা রাস্তা দিয়ে, মাশাআল্লাহ অনেক সুন্দর লাগলো কিন্তু জায়গাটা। আশেপাশে বাড়ি খুব লাগলো, মাঝখান দিয়ে রাস্তা। তো এইখানকার বাড়ি মাঝে, মাঝে চোখে পড়লো মাটির ঘর দিয়ে। তো মাটির ঘর আসলে আমাদের যারা পূর্বপুরুষ আছিল তারা কিন্তু বেশিরভাগই কিন্তু মাটির ঘর ছিল। তো আমাদের রংপুরে মাটির ঘর চোখে কম পড়ে, মানে আমার কাছে পড়ে নাই, কিন্তু দিনাজপুর, রাজশাহী, খিয়ার, শ্যামপুর এদিকে গেলে কিন্তু মাটির ঘর পাবেন, কারণ এদিকের মাটিগুলো আছে লাল টিয়া মাটি, লাল টিয়া মাটির মতো এবং খুব শক্ত। দেখতে পাচ্ছেন আমার পাশে কিন্তু একটা ব্রিজ আছে সামনেই। তো সামনে আসলে ব্রিজটা পার হলো গাড়িটা অনেক আস্তে, কারণ নতুন ব্রিজ যেহেতু, কারণ এত ভেতরে মানুষ আছে, পুরা গাড়ির লোড। এই ব্রিজেও বেশি যে সমস্যা পরে তো আর এক ভেজাল, এই জন্য আস্তে করে ওটাই নিয়ে গেল। আমিও ওই গাড়ির পেছনে পেছনে যাচ্ছি, এই কতটুক যায় আর আমার গুগল ম্যাপ কি বলে সেটাই আসলে বড় কথা। তো অনেক কথা বললাম, হয়তো অনেকের ভালো লাগতে পারে, অনেকের খারাপ লাগতে পারে, সেরকম করে ভয়েস দিতে পারিনি। সাদাসিধা মানুষ, যেমন পাচ্ছি তেমনি ভয়েস দিছি। আর যেগুলো কথা বলছি সেগুলা আসলে সত্য কথা বলছি, সত্যি কথা বলছি। মানুষের জীবন নিয়ে কোনো হিস্টোরি বা কাহিনী বা ইতিহাস বলিনি। আমার সামনে যা ঘটছিল বা যেটাই দেখছি সেটাই আপনাদের মধ্যে শেয়ার করছি আমি। তো এখানে দেখছেন দিনাজপুরের মানুষের এখনো ধান ডাঙায় নাই, ধান সে সুন্দর গোলাকৃতি হয়েছে, দেখছেন অনেক সুন্দর করে ধান থুইছে পালা করে। আমি আর ওই চাষি শুনছি, কে ভাই ভাই চাষি ধান ডাঙান নেই, এলো ধানের দাম আছে, ধান ডাঙে বেচান, আমরা নিয়ে যাই। চাষি টুপি হাসে, না ভাই পরে ডাঙামো। ও ডাঙা নালা, তোমার ঘর ভাত আছে, চাউল আছে, অভাব নেই, কারণ এদিকে মানুষের কারো অভাব নেই, ঠিক আছে। এদিকে মানুষের চেয়ে জমির সংখ্যা বেশি। হ্যাঁ, যারা বিয়ে করতে চান তারা এদিকে এসে বিয়ে করেন, ঠিক আছে। এদিকে জমির সংখ্যা বেশি, মানুষের সংখ্যা কম। আমার মনে হয় এদিকে মানুষের একজন করে জমি মনে হয় মাথা পিছু মানে ৫-৬ জন করে জমি আছে, ঠিক আছে। মাশাল্লাহ, মানে এই যে গাড়িটার জন্য আমরা অনেকক্ষণ দাঁড়াইছিলাম এখানে। এই যে কাঁকড়া গাড়িগুলো আসলে যা করলাম না, এখানে একটা গাড়ি যদি ২টা গাড়ি যে ওই এদিক দিয়ে ওদিক দিয়ে যাওয়া আসা করে, কোনো খ্যাটাম নেই যে গাড়ি পার হওয়ার, কাটাকাটি কোনো ব্যবস্থাও নেই। সো মানে সিঙ্গেল রাস্তা, একদম টোটালি সিঙ্গেল রাস্তা। তো রাস্তার পাশ দিয়েই তো গাছ দেখতে পাচ্ছেন অনেক, আর ধুলার অভাব নাই, ধুলা 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 ধুলা। তো এদিকে বেশিরভাগ কিন্তু হলদি গাছ আমি দেখছি, লক্ষ্য করছি, আপনারা হয়তো দেখতে পারতেছেন। আর ক্যামেরা কতটুকু ধরা বলো তাও জানি না, কিন্তু আসলে এদিকে বেশিরভাগই কিন্তু হলদির গাছ, হলদি আবাদ করে বেশি দেখলাম। প্রত্যেকটা জমিতেই একটু একটু হলেও জমিতেই মনে হলদি গাছ লাগা আছে। আর আলু লাগাইছে, না হলে ভুট্টা। কারণ এদিকে এই জায়গাগুলোতে বেশিরভাগ মাটি সবসময় মনে করেন ধুলা হয়ে থাকে, দেখতে পাচ্ছেন মাটিতে রস নাই, একদম শুকায় একদম হয়ে গেছে। আর এখানে আসলাম, গাড়ি গেল ওদিকে চলে, অটোওয়ালা করলাম ভাই
আচ্ছা কোন দিক দিয়ে যাওয়া যাবে স্বপ্নপুরী? আমার গুগল ম্যাপ তো দেখাচ্ছে এই রাস্তা। ওটি যাওয়া যায়, একটু ভাঙ্গা টাঙ্গা রাস্তা আছে, তোমরা এই গাড়ির পেছনে পেছনে যাও, তাহলে তাড়াতাড়ি হইবে, শর্টকাট হবে, রাস্তাও ভালো আছে। তা ওই কথা সেই কাজ, ভাইয়ের কথা শুনে ওই গেলাম, একটা গাড়ি ঘুরেতেছি, তো অটোলা বলছিল এদিক দিয়ে যাও, পরে এদিক দিয়ে গেলাম। তো এদিক দিয়ে যাই, সামনে একটা ব্রিজ পেলাম, ব্রিজ পায়ে দেখি এখানে রাস্তা আরও খারাপ, ধুলে একে দিয়ে ভর্তি। আমি যে জ্যাকেট গায়ে দেখছি জ্যাকেট একেবারে সাদা হয়ে গেছে, হ্যাঁ, এমন অবস্থা হয়ে গেছে। তো যাই হোক, আস্তে কথা বলতে বলতে কিন্তু আমরা স্বপ্নপুরী চলে আসতেছি কিন্তু কাছাকাছি। তো যারা আমার এই ভিডিও দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন, শেয়ার না করেন কমেন্ট করে জানাবেন, আর কমেন্ট না করে লাইকটা দিয়েন, সমস্যা নেই। আপনাদের জন্য কিন্তু ভিডিওটা আমি করছি, অনেক দূর থেকে আমি আপনাদের জন্য ভিডিও করতে আসছি স্বপ্নপুরীতে। আর এইখান থেকে কি পেলাম, স্বপ্নপুরী এসে কি দেখলাম সেটা আপনাদের মধ্যে শেয়ার করব ভিডিওর মাধ্যমে। সেটা হয়তো আপনারা অলরেডি দেখেই ফেলছেন। এটা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত না, এটা শুরু থেকে আপনার স্বপ্নপুরী গেট পর্যন্ত আমি এই ভিডিওটা করছি রাইডে। তো আর বাকি ভিডিওগুলো অলরেডি আমি আপলোড করছি, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। আর স্বপ্নপুরী ঢুকেতে আসলে আমি ভিডিও করার কোনো ইচ্ছাই ছিল না, আমি ক্যামেরা নিয়ে গেছিলাম কিন্তু ভিডিও করি নাই, এই কারণে আসলে দেখার মতো কিছুই নাই, যা শুধু গাছপালা দিয়ে করছে। কথা তো অনেক কেন, কথার মধ্যে অনেক ভুল হইতেও পারে, সবাই ক্ষমার চোখে দেখবেন ইনশাআল্লাহ। আমরাও কিন্তু কাছাকাছি চলে আসছি, বেশিক্ষণ নাই। তো ভিডিওটা কেমন লাগলো আর কথাগুলো আসলে ওভাবে বলতে পারিনি, সাদা মনে সাদা কথা সে আপনাদের মাঝে ভয়েস দিছি। তো আমরা কিন্তু স্বপ্নপুরী চলে এসেছি, সুন্দর এই স্বপ্নপুরী গেটে আমাদেরকে ওয়েলকাম জানালো। তো সুস্থ থাকবেন, ভালো রাখবেন, আল্লাহ হাফেজ। ইনশাল্লাহ আরও অন্য ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো, ইনশাল্লাহ অন্য কোথাও ভালো জায়গায়। তো ততক্ষণে আমার ফেসবুক পেজ ফলোটা করবেন, তার সাথে আমার ইউটিউব চ্যানেলটা ইনশাআল্লাহ সাবস্ক্রাইব করবেন। দেখা হবে অন্য কোনো এক ভিডিও নিয়ে। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ। সবাই আমাদের দোয়া করবেন যেন সুন্দর সুন্দর ভিডিও করে নিয়ে আসতে পারি এবং আপনাদের মধ্যে শেয়ার করতে পারি ইনশাআল্লাহ। এখানে কোনো গাড়ি পার্কিং, এখানে যে কোনো গাড়ি পার্কিং নিষেধ, পার্কিং করলে 500 টাকা জরিমানা। ওই গাড়ি পার্কিং আছে, মোটরসাইকেল কেস। না,